জানাই আপনারা আমাকে আবারও এখানে ডেকে এনেছেন। আমাকে গতবারের সংখ্যাটা একটু দেবেন? ওই যে ওখানে রয়েছে। গতবার যখন আমি এই সংখ্যাটা দেখি তাতে আমি দেখতে পেয়েছিলাম যে ধরুন কোনো অবসরপ্রাপ্ত রেল কর্মচারী এক মহিলা, তার কবিতা ছাপা হচ্ছে, বা ধরুন বিভিন্ন বিভিন্ন ধরনের ধরুন চা বাগানে ভারপ্রাপ্ত ম্যানেজারের কাজে নিযুক্ত 28 বছর ধরে কাজ করছেন, তার কবিতা ছাপা হচ্ছে। অর্থাৎ যাদের কথা, যারা বিভিন্ন পেশায় রয়েছেন এবং লুকিয়ে লুকিয়ে লেখেন আপন মনে, আমাদের মতো জনপরিচিতি পাননি, তাদের লেখা ছাপা হচ্ছে। এটা একটা খুব বড় কাজ। আপন মনে মানুষ মনের কথা লিখছে, সেটাকে গুছিয়ে সংগ্রহ করে তাদের কাছ থেকে নিয়ে তাদের আলোর সামনে এনে ধরা খুব শ্রদ্ধার কাজ। আমি নিজে জীবনে এর কাজ করতে পারিনি। আপনারা যে কাজ করছেন আমি যে কাজ করতে পারিনি। তবে আপনারা আমাকে কবি বললেন। আমি এখানে বসে যখন ঘোষণা হয়ে গেছে যে আমাকে বলতে হবে কিছু, ঠিক সেই সময় আমি একটা মেসেজ পেলাম। মেসেজটা আমার পক্ষে এত আঘাতদায়ী যে আমাকে একটা সময় লাগলো নিজেকে গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসতে। আমি হয়তো কবি হিসেবে একটা জনপরিচিতি পেয়েছি, তার কারণ আমি সংবাদপত্রে কাজ করেছি। আমি আনন্দবাজার পত্রিকায়, দেশ পত্রিকায় 16 বছর কাজ করেছি, সংবাদ প্রতিদিন পত্রিকায় 12 বছর কাজ করেছি। এর ফলে আমার একটা জনপরিচিতি হয়েছে। পত্রিকায় কাজ করলে পত্রিকায় ছবি বেরোয়, লেখা বেরোয়, মানুষের সঙ্গে জনপরিচিতি হয়। কিন্তু ধরুন যিনি একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারী, তার তো কোনো এরকম ভাবে জনপরিচিতি হওয়ার সুযোগ নেই। তাকে ডেকে এনে তার লেখা ছাপানো, এটা খুব বড় কাজ। আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনারা আমাকে কবি বলে বারবার সম্বোধন করছিলেন এখানে, যে আমি একজন কবি, এ কথাটা আপনারা বলছিলেন, কবি বর বলছিলেন, কবি এসেছেন আমাদের সামনে, আপনারা আমার সৈনিক ছিলেন। আমি আসলে এসব জিনিসের যোগ্য নই। আমার ব্যক্তিগত জীবন এত বেশি অপমানিত যেটা আপনারা ধারণাও করতে পারবেন না। আরেকটা কথা বলি, বনপর্বে মহাভারতে ঋষি যখন যুধিষ্ঠিরকে অগ্নির সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন ঋষি কি বলছেন? বলছেন যে অগ্নি। আপনারা দয়া করে এই কথাটা একটু শুনুন। আপনারা বসে পড়ুন, আপনারা এতক্ষণ তো ছই টই নিয়েছেন, যে কজন আছেন সে কজন। যে অগ্নি অরণ্যকে দাহন করেন তার নাম বাড়োয়ানল। আপনারা কেন কথা বলছেন? তাহলে আমি কথা আর বলবো না। আমার কি করে কথা বলি বলুন? আপনারা কথা বলেনি নিজেদের মধ্যে, তারপর আমি আমার কথা শুরু করছি। আপনারা কথা বলেন পর্বে যখন ঋষি যুধিষ্ঠিরের সঙ্গে অগ্নির পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন বলছেন যে অগ্নি আশ্রম রক্ষা করেন তার নাম বৈশ্বানর। যে অগ্নি অরণ্যকে দাহন করেন তার নাম বাড়োয়ানল। যে অগ্নি যজ্ঞস্থলে অবস্থান করেন
এবং ঘৃতাহুতির দ্বারা দ্বিগুণ বেগে জ্বলে ওঠেন, তার নাম হোমাগ্নি। কন্যা পিত্রালয় থেকে হাতের প্রদীপে যে অগ্নিশিখাটুকু ধরে স্বামী গৃহে প্রবেশ করেন, সেই অগ্নির নাম দক্ষিণ অগ্নি। আর আত্মাকে দহন করে প্রজ্বলিত হয়ে উত্থিত হন যিনি, তার নাম কবি। অর্থাৎ কবি এক প্রকার আগুনের নাম। যেমন ধরুন, আপনারা যারা গান বাজনা করেছেন বা গান বাজনা শুনেন, তারা জানেন যে মল্লার রাগের বিভিন্ন প্রকার আছে। মিয়াকি মল্লার, গৌর মল্লার, রামদাসী মল্লার, সুরদাসী মল্লার, এরকম আরো নট মল্লার। তারপর ধরুন যে টড়ি, টড়ির মধ্যে গুর্জরি টড়ি, বিলাসখানি টড়ি, বাহাদুরি টড়ি, এগুলো তো আছে। তেমনি টড়ি রাগও আছে। সারং রাগেও বিচিত্র প্রকার আছে। মিয়াকি সারং, সুদ সারং, গৌর সারং, বৃন্দাবনী সারং, এরকম ঠিক প্রকার আছে। আগুনেও এইরকম প্রকার আছে, তার নানা রকম নাম আছে। এক প্রকার আগুনের নাম হলো কবি। এই যে আপনারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমি হয়তো 5 মিনিট আগে একটি মেসেজে প্রচন্ড অপমানিত হয়েছি। এইখানে বসে যখন সবাই আমার সই নিচ্ছেন, আপনারা মনে করছেন যে আমি খুব একজন ভাগ্যবান মানুষ, সবাই আমার শ্রদ্ধা করছেন। ঠিক সেই সময় আমার কাছে একটা মেসেজ এসে পৌঁছলো, যেটা আমার কাছে একদম অপ্রত্যাশিত। তার একটা সামান্য উত্তর দিয়ে তবে আমার এখানে এসে বলতে হচ্ছে। আমি যে 50 বছর লেখার পর আবার স্বেচ্ছা অবসর জানিয়েছি, স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত নিয়েছি, সেটা এই কারণে যে আমি কবিতা রচনা শিক্ষা করতে চাই বলে। 50 বছর আমার লেখা ছাপা হয়েছে, কারণ আমি মুদ্রণ উপযোগী কিছু লাইন লিখেছি। আর তার ফলে খবরের কাগজে চাকরি পাওয়ার কারণে ভাগ্য বলে, কারণকে সৌভাগ্য বলে, আমার একটা নাম হয়ে গেছে। কারণ লোকে চেনে, জানে যে এই নাম বললে বোঝা যায়। তো সত্যি সত্যি আমি কবি হতে পারি, এটাই বুঝি। আপনাদের কাছে এসেছি এই কারণে যে আপনারা অন্য পেশায়, আমি লেখার পেশাতেই সারা জীবন ছিল। আমি যে সংসার চালিয়েছি, লিখে সংসার চালিয়েছি। মানে আমি যে কাজ করেছি, চাকরি করেছি, তার লেখার চাকরি, তাতে বিভিন্ন বিষয়ে লেখার রকম লেখা লিখতে হতো। তা আপনারা কেউ লেখার চাকরি করেন না, আপনারা অন্য পেশায় আছেন। তা সত্ত্বেও আপনারা লেখার জন্য সময় বার করেন এবং আপনারা লিখতে বসেন এবং লেখেন। লিখে কেউ বই প্রকাশ করেন, কেউ অন্যদের লেখা সংগ্রহ করে পত্রিকা প্রকাশ করেন। এই কাজ অনেক শক্ত কাজ। আমি যেখানে চাকরি করছি সেখানে আমাকে বলেছে, তুমি চাকরিতে যেমন যিনি শিক্ষকতা করেন বা অধ্যাপনা করেন তাকে ক্লাসে যেতে হয়, বা যদি পরীক্ষা পড়ে তাহলে তাকে ইনভিজিলেশন দিতে হয়, তার গার্ডের ডিউটি পড়ে, যে আমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় গার্ড দিতে হবে। তারা যেমন তাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন সে কথা বললে তারা সেটা করেন, প্রিন্সিপাল বললে তারা সেটা করেন। আমাকে সম্পাদক যখন বলেছেন যে লিখতে হবে, তখন আমি লিখেছি। এইভাবে আমার মেয়েকে আমি বড় করেছি, মানে বয়ঃপ্রাপ্ত করেছি, আমার সংসার চালিয়েছি। এই করতে করতে আমার 70 বছর বয়স হয়েছে এবং এখন আমি মনে করেছি আমার স্বেচ্ছা অবসর নিয়ে এবার লেখাটা শেখার চেষ্টা করা উচিত। আসল মানুষটা হলো মানে এই একটা অত্যন্ত সাধারণ, যে কোনো মানুষ তাকে অপমান করতে পারে এবং
যে সে একটা খুবই সাধারণ একজন মানুষ। আপনাদের কাছে যখন আমি একদিক থেকে এত শ্রদ্ধা সম্মান পাচ্ছি, অন্য আরেকটি জায়গা থেকে তখন আমি অপমানও পাচ্ছি। এইভাবে আমি বিধাতায় বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, আমাকে একটা ভারসাম্যের মধ্যে রেখেছেন। আমাকে কখনো এটা বুঝতে দেননি যে তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি অনেক কিছু পারো, মানুষ তোমাকে বলছে বলেই তুমি যেখানে নিজেকে অনেক ওপরে ভাবতে পারো না। কেমন? তা আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে এই যে আপনারা আমাকে পরপর দুবার ডাকলেন, আপনারা যে কাজ করেছেন সে কাজ কিন্তু আমি করিনি। আমি অন্য পেশায় যুক্ত থেকে আমার জীবিকা নির্বাহর কাজ করে, আমার সংসার, আমার সন্তান প্রতিপালন করে আমি আলাদা সময় বার করে লিখেছি, এবং সেই লেখা আরো কয়েকজন লেখা সব একত্র করে সবার সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। এই রকম মহৎ কাজ আমি করিনি। এই কবিতার কক্ষপথে যে কবিতাগুলি বেরোচ্ছে বা যেসব লেখা বেরোচ্ছে তাদের মান কেমন, তারা কেমন কবি তা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু এই মুহূর্তে এই কাজের যুদ্ধে যারা যুক্ত আছেন, যারা লিখছেন, যারা সেই লেখা সংগ্রহ করছেন, যারা একত্র করছেন এবং তাকে প্রকাশ করছেন, এবং আমার মতন কোনো বয়স্ক প্রবীণ কাউকে ডেকে এনে তার প্রকাশ অনুষ্ঠান করছেন, এই কাজ কিন্তু অত্যন্ত কঠিন কাজ এবং আমি বলবো মহৎ কাজ। মানুষ খুব একলা যখন বোধ করে তখন সে কবিতা লেখে, খুব একা, তার কেউ কোথাও সে নেই, মানে হয়তো পাশের ঘরে স্ত্রী ঘুমোচ্ছে কি স্বামী ঘুমোচ্ছে, সেই অবস্থায় সে একা রাত্রিবেলা জেগে উঠে একটা কাগজ টেনে নিয়ে কয়েকটা লাইন লেখে, খুব একার কাজ। এইটাকে যদি আমরা পেশার মধ্যে নিয়ে যাই, যেটা আমি নিয়ে গিয়েছিলাম, তাহলে হয়ে যায় কি, এটা সেই একার শুদ্ধতাটা তার মধ্যে থাকে না। তাহলে আমি যে কাজ করেছি তার মধ্যে শুদ্ধতা থাকেনি। আমি কাজ করেছি জীবিকা অর্জনের জন্য, যে জীবিকা মানে আমি কাজটা করব, তার ফলে আমি কিছু অর্থ পাবো, তার ফলে আমার সংসার নির্বাহ হবে। আপনারা কিন্তু কেউ এই কারণে কবিতা লেখেননি, আপনারা কবিতা লিখেছেন নিজেদের অন্তরের তাগিদে। ফলে কবিত্ব যাকে বলে, কবি হিসেবে তার অন্তরের যে তাগিদ, সেই হিসেবে আপনারা কিন্তু আমার চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত, আমি এটা মনে করি। হ্যাঁ, আমার খানিকটা যেটা বললাম, আমার ভাগ্য বলে, সৌভাগ্য বলে, আমার কিছু ওই জনপরিচিত হয়েছে, মানুষ নাম বললে আমার নামটা হয়তো জানতে পারবে, এই আর কি। তো আপনারা যে কাজটা করছেন, সে কাজটা আপনারা মনে করছেন হয়তো ক্ষুদ্র, আমি কিন্তু তা মনে করি না। আমি যেহেতু একটু আগেই আঘাতপ্রাপ্ত হয়েছি, তাই আমি অত্যন্ত সত্য কথা আপনাদের বললাম। এই মুহূর্তে আমি যা বললাম তা একটু বানানো কথা নয়। আমি মনে করি যে আপনারা যে কাজ করেছেন, আপনারা আপনাদের কবিতা লিখে বা আপনারা যে রচনা লিখেছেন, সেই রচনা বিক্রয় দ্বারা আপনারা জীবিকা অর্জন করেননি। আপনারা আপনাদের একান্ত মনের তাগিদ থেকে লিখেছেন। সুতরাং আপনারা আমার শ্রদ্ধার পাত্র। আপনারা যে আমাকে প্রণাম করেছেন, অনেকেই আমাকে প্রণাম করেছেন, তখন আমি মনে মনে কি বলেছি জানেন? আমি বলেছি রবীন্দ্রনাথের একটি কথা, যার প্রণাম তার কাছে পাঠিয়ে দিলাম। রবীন্দ্রনাথকে একবার অনেকে এসে প্রণাম করেছিলেন একসঙ্গে, তারপর রবীন্দ্রনাথ অনেকক্ষণ হাত জোর করে চুপ করে বসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মৈত্রেয়ী দেবী। তো মৈত্রেয়ী দেবী তাকে জিজ্ঞেস করেন যে গুরুদেব, সবাই আপনাকে প্রণাম করে চলে গেল, আপনি যেমন হাত জোর করে বসেছিলেন, তারপরে আপনি প্রায় 1 ঘন্টা ওইভাবে হাত জোর করে বসে রইলেন, এটা কেন? তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, যার প্রণাম আমি তার কাছে পাঠিয়ে দিলাম। তা আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, আমি যেন আপনারা আমায় যে প্রণাম করেছেন
সেটা জান প্রণাম সেই বিশ্বকবির কাছে পাঠিয়ে দিতে পারি। নমস্কার।